নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা এই আয়োজনটিতে প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা যারা সত্যি অর্থেই আমাদের দর্শক এবং শ্রোতা, আপনারা এও জানেন যে আমরা প্রতি রাতে আপনাদের কাছে অত্যন্ত সবিনয়ে বলার চেষ্টা করি যে আপনারা ভাগ করুন আপনাদের মনের কথা, আপনাদের প্রাণের কথা, আপনাদের চিন্তনের কথা আমাদেরকেও জানান। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়গুলোর সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করেন, আপনারা কতটা একভাবে এই বিষয়গুলোকে দেখেন, মূল্যায়ন করেন, তা আমাদেরকে বলুন। আমাদের আজকের এই আলোচনায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। ইতিমধ্যেই আপনারা আমার মাথার ওপরে দু তিনটি লাইন হয়তোবা পড়ে ফেলেছেন বা দেখছেন। তাতে আমরা স্পষ্টভাবেই বলার চেষ্টা করছি যে আমাদের সমাজে, আমাদের চারপাশে, আমাদের বেঁচে থাকার এই দেশ দুনিয়ায় সত্যি অর্থেই কি ক্ষমতাবানরা সমস্ত আইন তাদের হাতে নিয়ে নেবেন তাঁদের ইচ্ছে মতো? আমি জানি এবং আমরা সবাই জানি আমাদের এই দেশের সংবিধান আমাদের প্রত্যেকের জন্য। এই দেশের সংবিধান যে মানুষটি সকালবেলায় রিক্সা চালান এবং যে মানুষটি হয়তোবা কোনো এক মন্ত্রিসভার সদস্য, তার জন্য একই রকম। আমি জানি এবং আমরা জানি এবং আমরা একমত যে আমাদের এই দেশ নানাভাবে আইন শব্দটিকে দারুণ দারুণ ক্ষেত্রে প্রয়োগ করেছে। আমরা দেখেছি কত কত ক্ষমতাবানরা জেল খেটেছেন বা খাটছেন। আমরা দেখেছি কত কত মানুষ তাদের অপরাধের দায়ে শাস্তি ভোগ করেছেন বা করছেন। সেখানে কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো রাজনীতির রং নেই, কোনো ধর্ম নেই। কিন্তু আবার কখনো কখনো আমাদের এই চারপাশের দুনিয়ায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সত্যি অর্থেই আমাদের মনকে খারাপ করে দেয়। তখন আবার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, তাহলে ক্ষমতাবানরাই কি নানা সময় আইন তাদের হাতে নিয়ে নেবেন? ক্ষমতাবানরাই কি তাদের মতো করে আইনের ব্যাখ্যা করবেন? ক্ষমতাবানরাই কি তাহলে কখনো অর্থ, কখনো নিজেদের জোর, কখনো রাজনীতির রং, কিংবা কখনো তাদের এলাকার প্রভাব খাটিয়ে তারা এক একটি অন্যায়কে মুখ চেপে দিয়ে বলবেন যে অন্যায়টা হয়নি? যে ঘটনার জন্য আজকের এই আয়োজন, এই ঘটনাটি খুব বেশিক্ষণ আগের এমনটা নয়। ওনার নাম অভিজিৎ দে। তিনি পেশায় শিক্ষকতা করতেন, তৈবান্দাল এইচএস স্কুলে শিক্ষকতা করতেন তিনি। অভিযোগ, আমি আবারও বলি শব্দটি অভিযোগ, কোথাও প্রমাণিত হয়নি। সেই এক অভিযোগের ভিত্তিতে তাকে এক নাগরিক, তিনি অত্যন্ত অর্থবান, ক্ষমতাবান বলে শোনা যাচ্ছে, তিনি তাকে বেধড়ক মারধর করেছেন। রীতিমতো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে করে একটি জায়গায় নিয়ে মারধর করেছেন। পেশায় শিক্ষক, তিনি আহত হয়েছেন, বেধড়ক মারে আহত হয়েছেন। তারপর তার নামে সুনির্দিষ্ট একটি থানায় মামলা হয়। সেই মামলার কারণে পুলিশ একটা সময় তাকে গ্রেফতারও করেন, তাকে আদালতে তোলা হয়। আদালতে তিনি রক্ত বমি করেন, সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে গোমতী জেলা হাসপাতাল, সেখান থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, আমরা ধরে নিলাম, আমি আবারও বলছি আমরা ধরে নিলাম, সেই অপরাধের জন্যে পুলিশ, আদালত, আইন, উকিল ইত্যাদি শব্দগুলো রয়েছে, ধারা রয়েছে, কোন ধারায় কখন কিভাবে কেন ইত্যাদি রয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদ রয়েছে, দুপক্ষের সঙ্গে কথা বলার বিষয় রয়েছে, যিনি বা যারা অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ তাদেরকে মুখোমুখি বসিয়ে কিংবা আলাদা আলাদাভাবে তাদের কাছ থেকে তাদের বয়ান নেয়ার বিষয় রয়েছে। তারপর আসবে সেখানে আইন, প্রশাসন, পুলিশ, সমস্ত কিছু মিলিয়ে একজন মানুষ তিনি যদি অপরাধ করে থাকেন তিনি অবশ্যই শাস্তি পাবেন। আমি আপনি কে যে বলবো না তিনি অপরাধ করলেও তাকে শাস্তি দেয়া চলবে না, এ কথা তো আমরা কেউ বলতে পারবো না। কিন্তু যদি এমনটা হয় যে তিনি অপরাধ করেননি, যদি এমনটা হয় এই অপরাধ প্রমাণিত করা গেল না, কিন্তু তিনি তো মরে গেলেন,
তাকে তো বেধড়ক মেরে তাকে আহত করে তার রক্তবমির পরে তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি তো দেহত্যাগ করলেন। এর দায় কে নেবে? পুলিশ কি ওই তাদের গ্রেফতার করবেন যিনি বা যারা তাকে মারলেন, তাকে বেধড়ক পেটালেন, তিনি মরে গেলেন? এই বিষয়টি আমার মনে হয় আজকেই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো, খুব সেন্সেশনাল, আর আমরা আপনাদের দেখাচ্ছি তা নয়। আমাদের আলোচনার বিষয় আজকের এই ঘটনাটি যেরকম মোড়ক হিসেবে থাকছে, কিন্তু প্রধানত যে বিষয়টি আমাদের আলোচ্য সেটা হচ্ছে এই ঘটনাগুলো কি আমরা প্রতিদিন দেখি না বিভিন্নভাবে? শুধু মরে গেলেই এই ঘটনাটি নিয়ে আলোচনা হবে তাও তো নয়। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম, উত্তর পাল। আসলে মনে হয় লাইনটা ডিস্টার্ব। আসলে আমার মনে খানিকটা ভুল, কাউকে তর্ক করেছিল একটা ব্যাপারে। আসলে আমি বলছি, আপনারা কেন আমাদের জন্য করুন। একজন শিক্ষককে মারবে, আমরা চুপ বসে থাকবো? আপনাদের কি লাভ? শুনিয়া লাভ সম্ভবত আগরতলাতে প্রথম T20 দ্বিমত হতেই পারে। দাদা, আমি আপনার কাছে একটু শুধু আবেদন রাখবো, সততার জয় দিতে হয়, একটু বিচার হয়, একদিনের জন্য জেল হয় যিনি করেছেন, একদিনের জন্য আমার আবেদন। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। আমরা একটু শোনাই আপনাদের কি ঘটেছে, কি হলো, একটু দেখুন। অভিজিৎ দে, টিচার। 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে নিয়ে যান। এখানে একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচন্ড পরিমাণে, বৃদ্ধের প্রচন্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং এখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে, কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লগে লগে উত্তর ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম, কোর্ট থেকে আইনা দিয়েছে। আমরা জীবিত নিয়ে গেছি, জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। ওটাই মনে আমি সুষ্ঠু বিচার চাই। আর যে পরিমাণে তার শরীরে আঘাত করা হয়েছে দেখে সবাই বুঝতে হবে। সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে যেভাবে হত্যা করা হয়েছে এটার বিচার চাইছি। এই লোকটা এই গাড়ি বেড়ায় ঘুষাইছে। এই লোকটা হাত দিয়া ঘুষাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ার বাবা মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া দাঁড়া, আইনাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আমার লোকটা ধরাই আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। দাদা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা। তার হাত বাড়ি জামাইকে তারা বাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইরে আছে, আমনে আয়া নক্ষণে। আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে ঠিক আছে, আমি গেছি লগে লগে। আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে। নাম জানি না আমি, তারা গেটা গেটা আইডি চেয়ারাডি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে। আমি তো নামটি জানি না, আর এই 2টা নাম ওই জানি, জানি না।
মনে রাখতে হবে এই যে রোদন, এই যে কান্না, এই যে হাহাকার, একটি পরিবার কিন্তু চিরতরে শেষ হয়ে গেল। এই পরিবারের যা ক্ষতি হলো, এই পরিবারের যা গেল, তাই পরিবারটির গেল। আমি বলছি না, বা আমরা কেউই বলতে চাই না, বা আপনারাও বলবেন না যে এই পরিবারের যাকে নিয়ে অভিযোগ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমরা কি করতাম, আমরা কি চাইতাম। আমরা চাইতাম তার শাস্তি হোক, আমরা চাইতাম আইন মেনে তিনি শাস্তি ভোগ করুন। কিন্তু পাশাপাশি আমরা এটাও চাই বা চাইতাম যে তিনি যদি অপরাধ না করে থাকেন তাহলে আইন তাকে বেকসুর খালাস করুক। আমরা এটাও চাইতাম যে তিনি যদি অপরাধ না করে থাকেন, যিনি বা যারা তাকে মারলেন, তাকে এইভাবে আহত করলেন যে তিনি রক্তবমি করতে করতে আদালতে পর্যন্ত, মনে রাখবেন, আদালতে দাঁড়িয়ে তিনি রক্তবমি করেছেন, এবং তারপরে হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা, এবং সেখানে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একজন শিক্ষক, তিনি প্রয়াত হলেন। কারা মারল? এবং যারা মারল তাদের গ্রেফতার করা হয়েছে? আমরা সে খবর এখনো জানি না, কারণ ঘটনাটি তরতাজা আজকের। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনারা যে আজকের যে প্রোগ্রামটা রেখেছেন, শিক্ষকের মারধরটা, শিক্ষকের উপর মারধর, আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে যে আইনের ব্যবস্থা আছে এটা কোথায় দাঁড়ালো? আমার প্রশ্ন সরকারের কাছে, জনগণের কাছে। না, আমরা আইনের, আমি এটাই বলতে চেয়েছি আজকের অনুষ্ঠানে, আমরা দেখেছি আইন নানা সময় নানাভাবে দারুণ ভূমিকা পালন করে। আমরা আজকে এটাই চাইছি যে আইন ভূমিকা পালন করুক, কিন্তু আমাদের মূল বিষয় যেটা, আপনি যদি বিষয়টা নিয়ে একটু বলেন, আপনি কি মনে করেন যে ক্ষমতাবানরা নানা সময়ে আইন নিজেদের হাতে নিয়ে নেয় এটা ভেবে যে আমাদের কিছু হবে না, আমাকে কেউ কিছু বলবে না? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এটাই হচ্ছে ত্রিপুরাতে, যে ক্ষমতাবান লোক যারা আছে তারা নিজের হাতে। এটা আবার ত্রিপুরাতে চলে গেলেন, এটা তার মানে আপনি বলতে চাইছেন পশ্চিমবাংলায় ক্ষমতাবানরা আইন অপব্যবহার করে না, বা গুয়াহাটিতে হয় না, কিংবা রাজস্থানে হয় না? করছে। হ্যাঁ, কারণ আমি ত্রিপুরার বাসিন্দা থেকে, তার জন্য আমি ত্রিপুরাটাই কথা বললাম। ঠিক আছে, যদি ওরা যদি এরকম অরাজকতা চালায়, ক্ষমতাবানরা, যারা দূরস্থ লোক আছে, ওরা কোথায় যাবে? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি। অনেক অনেক ধন্যবাদ। কথাটা এখানেই, দুর্বল এবং সবল, কিংবা ধনী এবং গরিব, কিংবা জাতপাতের নিরিখে বিভিন্ন জাত গোষ্ঠী, আমরা সবাই তো এক আইনের চোখে। আইন তো কখনো বলেনি রিক্সা শ্রমিক তিনি আলাদা করে বিচার পাবেন। আইন তো কখনো বলেনি যিনি নাপিত তিনি আলাদা করে বিচার পাবেন। আইন তো বলেনি যিনি সকালবেলায় মাছ ধরতে গিয়ে সামান্য কয়েকটা মাছ ধরে এনে বিক্রি করে সেটা দিয়ে সংসার প্রতিপালন করেন, তার জন্য বিচার ব্যবস্থা আলাদা হবে। আইন, আমার দেশের সংবিধান কিংবা আমার এই দেশের রাষ্ট্রবিজ্ঞান তো কোথাও বলে না যে এক একজন নাগরিক বা এক একটি অঞ্চলের নাগরিক এক এক রকম ভাবে বিচার পাবেন। আমরা এই দেশের যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, রাজ্যের কিছু স্পেসিফিক আইন ছাড়া এই দেশ তো সার্বিকভাবে সাধারণ এবং স্বাভাবিক কিছু নিয়মে চলে। সেখানে যদি আমরা একজন শিক্ষককে একটি অভিযোগের ভিত্তিতে এমনভাবে মারি যে তিনি রক্তবমি করতে করতে মারা যাবেন, সেটা কেমন কথা? আমার মনে হয় ক্ষমতাবানদের জন্য আজকের এই আয়োজন, যে আপনারা কি এটাই মনে করেন আপনাদের কোনো শাস্তি হবে না? আপনারা কি এটাই মনে করেন যে আপনাদের আইন কিচ্ছু করতে পারবে না? আপনারা কি মনে করেন অর্থের জোরে, পেশি বলে কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে সে যে দলই হোক না কেন, আমি এখানে শুধু শাসক দল বলবো না, শুধু বিরোধী দল বলবো না, শুধু অন্যান্য আঞ্চলিক দলের কথাও বলবো না, আমি বলতে চাইবো যে দলেরই যে সময় যেভাবে যে প্রভাবে থাকে, তিনি বা তারা কি মনে করেন যে এই প্রভাব আমাকে কিচ্ছু করতে পারবে না? আপনারা কি মনে করেন? আপনাদের কি বক্তব্য? এই সব নিয়েই আমরা আজকে কথা বলছি। আমাদের আজকের এই আলোচনায় দেবু কর তিনি লিখেছেন, একজনকে মেরে ফেলা সমাজের সবচেয়ে নিকৃষ্ট অপরাধ, কঠোর শাস্তি হোক। আমাদের আরো এক বন্ধু তিনি লিখছেন, দাদা আপনার নিউজ আমার খুব ভালো লাগে, ভালো থাকবেন। আরো এক বন্ধু তিনি লিখেছেন, জনি ঘোষ, উই ওয়ান্ট প্রসেনজিৎ সাহা দাদা অলসো ব্যাক ইন PB24 স্টুডিও। অনেক ধন্যবাদ, আপনি আমাদের আরেক সহকর্মীর কথা উল্লেখ করেছেন আজকের এই আয়োজনে। তিনি এই মুহূর্তে আমাদের সরাসরি পরিবারে নেই, কিন্তু তিনি তার মতো করে প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন।
পারিবারিক সদস্য হিসেবে। রাজু ইসলাম লিখেছেন, আপনাদের খবর ভালো লাগে। বিপ্লব নিয়োগী লিখেছেন, ওপর বউকেও মেরেছে। হ্যাঁ, তিনি তো সেই অভিযোগ করলেন প্রকাশ্যে এসে। শুভম উপাধ্যায় লিখছেন, মানি পাওয়ার লাক্সারি, এটাই শেষ কথা এখন, শিক্ষা পেছনে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা কিভাবে বিষয়টি দেখছেন, আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চাইছেন, সেসব নিয়ে আমরা শুনবো। আরো একবার, আরো বারবার, আরো বেশ কয়েকবার আপনাদেরকে দেখাতে চাই ঘটনাটি কি হয়েছিল এবং স্ত্রী তিনি হাহাকার করে কাঁদতে কাঁদতে কি বলেছেন, কি বলতে চাইছেন শুনুন। অভিজিৎ দে, পিজিটি টিচার। 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে নিয়ে যান। এখানে ওনার লোক একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচন্ড পরিমাণে বৃদ্ধের প্রচন্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং এখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে, কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লোক উত্তর ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম, কোর্ট থেকে আইনা দিয়েছে। আমরা জীবিত নিয়ে গেছি, জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। ওটাই মনে আমি সুষ্ঠু বিচার চাই। আর যে পরিমাণে তার শরীর আঘাত করা হয়েছে দেখে সবাই বুঝতে পারছে। সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে যেমন যেভাবে হত্যা করা হয়েছে এটার বিচার চাইছি। এই লোকটা এই গাড়ি বেড়ায়, এই গাড়ি বেড়ায় ঘুষাইছে। এই লোকটা হাত দিয়া ঘুষাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ের বাবা মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে, এই দাঁড়া দাঁড়া, আইনাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আমার লোকটা ধরায় আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। দাদা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা। তার হাত লাড়ি জামাইরে তারা বাড়ি ধরে নিচে নিয়ে যাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইদাছে, আমনা আয়া নক্ষণে। আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে, ঠিক আছে। আমি গেছি লগে লগে। আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে। নাম জানি না আমি, তারা গেটা গেটা আইডি চেয়ার আইডি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে। আমি তো নামটি জানি না, আর এই 2টা নাম ওই জানি, জানি না। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনাদের মধ্যেই এক দর্শক তিনি আমাদের ফেসবুকে লিখে পাঠিয়েছেন। আমি একটু পড়ে শোনাই আপনাদের। তিনি লিখেছেন, এই যে পেলাম, মেঘনাথ দাস। তিনি লিখেছেন, কেন মারলো সেটা তো বুঝলাম না, অভিযোগটা কি ছিল। এদিকে বিক্রম বিশ্বাস লিখেছেন, খুনের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া খুবই প্রয়োজন। একজন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে খুনি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আইন আদালত কোথায়? সুব্রত দেবনাথ লিখেছেন। রাজীব ঘোষ লিখেছেন, আইন কথাটা বর্তমান সময়ে অনেকটাই আপেক্ষিক বলে আমার মনে হয়। ক্ষমতাবান বলছেন তো, এই ক্ষমতাবানদের দৌলতে সত্যি সত্যি উষ্টাগত প্রাণ যতদিন পর্যন্ত না প্রকৃত অর্থে সমাজ সচেতন হবে, ততদিন পর্যন্ত এই কথিত ক্ষমতাবানদের দৌলতে এভাবেই আমাদের সভ্যতা
বিপর্যস্ত হবে, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। পাশাপাশি মনে করি যেদিন প্রকৃত অর্থে সচেতনতা বাড়বে সেদিনই হয়তো PB24-এর এই আয়োজনগুলো সাফল্যমণ্ডিত হবে। রাজীব ঘোষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা আপনাকে, আপনি মনের কথা খুলে বলেছেন আমাদের। কিন্তু মেঘনাথ বাবু, আপনি লিখেছেন কেন মারলো সেটা তো বুঝলাম না, অভিযোগটা কি ছিল? আমি আপনাকে বিনম্রভাবে জিজ্ঞাসা করতে চাই, ধরুন এই মানুষটি কোনোভাবে আমার আপনার পরিবারের সদস্য, আপনি একই প্রশ্ন করতেন? ধরুন তিনি চুরি করেছেন, অভিযোগটা হলো তিনি চুরি করেছেন। ধরুন অভিযোগটা হলো তিনি মেরেছেন। ধরুন অভিযোগটা এই যে তিনি শ্লীলতাহানি করেছেন, বা যদি অভিযোগটা এমন হয় তিনি ডাকাতি করেছেন, অভিযোগটা যদি এমন হয় তিনি একটি স্কুটার বা বাইক দিয়ে কাউকে পিষে মেরে ফেলেছেন, কি হবে? আমাদের মূল আলোচনার বিষয় এটাই, আপনি কারণটা নিয়ে কেন এত চিন্তিত? আপনি কি এটা নিয়ে চিন্তিত না যে এমন ভাবে তাকে কেন মারা হলো? আপনি কি এটা নিয়ে চিন্তিত না যে তিনি কতবার রক্তবমি করলেন? আপনি কি এটা নিয়ে চিন্তিত না যে তিনি যখন জিবিপি হাসপাতালে মারা গেলেন তখন কি সামনে তার মেয়েটি ছিল, বাবার মৃত্যু কাছ থেকে দেখেছে হঠাৎ করে, স্ত্রী ছিলেন কাছে? আপনি কি এটা নিয়ে একবারও বিচলিত নন যে এই মানুষটি চিকিৎসার আগে কি অক্সিজেন সিলিন্ডারে ছিলেন, নাকি এমনি এমনি শ্বাস ফেলতে ফেলতে হঠাৎ মরে গেলেন? তার গায়ে কতগুলো মারের আঘাত, কতগুলো চিহ্ন, শরীরের কোন কোন জায়গাগুলো কালো বা নীলচে হয়ে গেছে, এগুলোও তো প্রশ্ন হতে পারে। তিনি কি করেছেন, কেন তাকে মারা হয়েছে, সেটা আপেক্ষিক, সেটা একেবারেই আমাদের ভাবারও প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমার শুধু প্রয়োজন এইটুকু, তাকে এইভাবে মারা কেন হবে? তিনি যে অপরাধী করে থাকুন না কেন, এই দেশ তো খুনিদের জন্য বিচার ব্যবস্থা রেখেছে। এই দেশ তো খুনিদেরকে পুলিশ ব্যারিকেড করে করে নিয়ে যায়। দেখেন না মেঘনাথ বাবু, কত কত খুনিদের, কত কত আসামিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায়, যাতে তাদের ওপর আক্রমণ না আসে, তাদেরকে আশপাশ থেকে কেউ ঢিল না ছুটতে পারে। কখনো কখনো হেলমেট পর্যন্ত পরিয়ে আদালত এবং থানা চত্বরে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়? কারণ এই দেশের আইন এমনটাই। আইন বলছে যে বিচার হবে, বিচারে প্রমাণিত হবে, তারপর বিচার ব্যবস্থা যদি মনে করে তাকে ফাঁসি দেবেন, সেটা আছে। এই দেশ তো ফাঁসিতেও ঝুলিয়েছে কাউকে কাউকে। যদি বিচার ব্যবস্থা মনে করেন তিনি আজীবন জেল খাটবেন, যদি মনে করে 3 বছরের জেল হবে। কিন্তু কিসের অভিযোগ সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে আমরা এইভাবে একজন মানুষকে কি মেরে ফেলবো, যে কারণেই যেভাবেই তার বিরুদ্ধে অভিযোগ থাকুক না কেন মনে মনে বলতে পারি, পরিবারে বসে বলতে পারি, মেরে ফেললে ভালো হতো, এক্ষুনি মেরে দিলে ভালো হতো। এগুলো তো আমরা বলি, হামেশা বলি। এই দেশ এখনো ধর্ষণের জন্য এমন কোন আইন করেনি যে আপনি তাকে মেরে ফেলতে পারবেন। এই দেশ আইন করেছে যে যিনি বা যারা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তাদেরকে নিয়ে বিচার ব্যবস্থায় যাওয়া হবে। বিচারক, মাননীয় বিচারক, তিনি আদালতে রায় ঘোষণা করবেন। সেই রায় মোতাবেক যিনি ওই অপকর্মটি করেছেন তিনি শাস্তি পাবেন। কিন্তু আমরা যদি চট করে নিজেদের হাতে ক্ষমতা আছে বলে, পাড়ায় আমি মাস্তান বা দাদা বলে বা সকলে মানে বলে, আমি যদি নিজের হাতে আইন তুলে কাউকে বেধড়ক মারতে মারতে মৃত্যুর কোলে একেবারে শেষ করে দিই তার জীবনের অধ্যায়গুলো, তাহলে কেমন করে চলবে? তাহলে তো আইন আমাকেও গ্রেফতার করবে, আইন আমাকেও গ্রেফতার করে আইনের কাছেই নিয়ে যাবে। আমরা এই জায়গাটাই আজ কথা বলতে চাইছি যে ক্ষমতাবানরা কি পার পেয়ে যাবেন না, আসলে আইন সবার জন্যই তো সমান, সেটাই আরো একবার প্রমাণিত হবে। আমরা শোনাই আপনাদের এই ঘটনাটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি, এবং এই ঘটনাটি থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। আমরা সবাই পরিবারে বসে কথা বলতে পারি, যে যেখানে থাকি না কেন, যতটা ক্ষমতাই বা আমাদের থাকুক না কেন, আমরা এইভাবে কোনোদিনও কিন্তু জীবনে ক্ষমতার অপব্যবহার করতে পারি না। শুনুন। ত্রিপুরা রাজ্যের না, সারা পৃথিবীর মানুষই সেই জিনিসটা জানা উচিত। আইন কি নিজের হাতে উঠানো উচিত, না আইনগতভাবে চলবে? আসলে
মূর্খ সমাজ হলে যেটা হয় আর কি, মূর্খ সমাজরা কিন্তু আইন মানে না, তাদের নিজের পেশি শক্তি প্রয়োগ করতে চায়। আর যারা শিক্ষক সমাজ হয়, শিক্ষক সমাজরা চায় যে সরকারিভাবে যে তার বিচার হবে, বিচার ব্যবস্থার মাধ্যমে তার বিচার হবে। তাহলে সে দুইটা কিন্তু দুই জিনিস। এখন মূর্খরা যদি না বুঝে তাদেরকে কিভাবে বোঝানো হবে? আপনারা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শুনছেন, আলোচনা শোনার পরেও একটা শ্রেণী মানুষ তাদের বোধজ্ঞান হয়নি যে আমাদের এই কাজটা করা উচিত হবে না, তাকে মারাটা আমার উচিত, তাদের মারা এবং আমি আইন হাতে আমার হাতে নেওয়াটা উচিত হবে না। ঠিক, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে ছিলেন, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, বাপ্পি চৌধুরী, নিজের হাতে আইন তুলে নেওয়াটা কখনোই সমাধান নয়, তাহলে আমাদের সভ্য সমাজ দিনের পর দিন কলুষিত হবে। কিছু অমানবিক মানুষের জন্য আইনকে সম্মান করা উচিত, কারণ আইন আমাদের সবার জন্য। সঞ্জীব দে লিখেছেন, কত বর্বর হয়ে যাচ্ছি আমরা। গৌরাঙ্গ বিশ্বাস লিখেছেন, সমাজ ক্ষমতার পা চাটা। আমাদের আজকে আরো এক বন্ধু লিখেছেন, কোথায় মানবাধিকার, কোথায় সেই মোমবাতিওয়ালারা, কোথায় কথায় বিপ্লব না করে প্রকৃত অর্থে আইন রক্ষায়, মানবাধিকার রক্ষায় যদি আমরা ভাবতে পারি, ভাবার চেষ্টা করতে পারি, তাহলেই বোধ করি আক্ষরিক অর্থে বিকশিত আমরা হব। এখানেও আমার একটি পর্যবেক্ষণ রয়েছে, আমার নিজস্ব পর্যবেক্ষণ। আপনারা অস্বীকার করতে পারেন, একেবারে উড়িয়ে দিতে পারেন আমার এই পর্যবেক্ষণ। আমার পর্যবেক্ষণ হলো, ধরুন আজকে একটি অন্যায় হলো, আমরা প্রতিবাদে নামলাম, আমরা মোমবাতি নিয়ে মিছিল করলাম, বা মোমবাতি ফু দিয়ে নিবিয়ে মিছিল করলাম, আমরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল করলাম। তার মানে কি এটা যে পরের একটি অন্যায় হলে আমাকেই পথে নামতে হবে প্রদীপ নিয়ে, আর আপনি বা আপনারা বলবেন কোথায় ওই মোমবাতিওয়ালারা, কোথায় ওই কালো কাপড়ওয়ালারা? এমনটা নয়। এক একটি অন্যায়ে এক একজন নামতে পারেন, এক একটি অন্যায়ে এলাকা ভিত্তিক প্রতিবাদ হতে পারে, এক একটি অন্যায়ে আমাদের পাড়াগতভাবে অন্যায় মানে যদি হয়ে থাকে সেখানে প্রতিবাদ হতে পারে। আমি যদি এখন ভেবে রাখি একটি অন্যায় হয়েছে মানে যিনি বা যারা 2021 সালের 22শে অক্টোবর মিছিল করেছিলেন তারাই মিছিল করবেন আজকের তারিখে, সেটা বোগাস। আমার মনে হয় শুধু আমার মনে হয়, আপনারা বলবেন, আপনাদের কথা তো আমি পড়ে শোনাচ্ছি, আপনারা কে কি লিখছেন, কিন্তু আপনাদের কথার রেশ ধরে তো কথা আসে, কথা আসতেই পারে। সেখানে আমি বারবার বলছি যে এটাই, এখন মানবাধিকার কমিশন অবশ্যই তিনি বা তারা ভূমিকা পালন করবেন, কিন্তু আমাদের রাজ্যে অনেক সংগঠন আছে যারা নানা সময়ে নানাভাবে মানবাধিকার নিয়ে কাজ করেন। তার মানে কি এটাই যে কোনো অন্যায়ে, প্রতিটি অন্যায়ে ওই মানবাধিকার সংগঠনের প্রত্যেক কর্মীরা গিয়ে মাঠে ময়দানে দাঁড়িয়ে বলবেন এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে? যদি না বলেন আমরা তাহলে তাদের নামে টিপ্পনী কাটবো? তাও তো নয়। আমার মনে হয় কটা ঘটনায় আমি আপনি প্রতিবাদ করছি, কটা ঘটনায় আমরা সামাজিক মাধ্যমকে ব্যবহার করছি। আমি আপনি নিরাপদ থাকবো, দূরত্বে থাকবো, কিছু বলবো না পাড়ায়, কারণ আমার পাড়ার একটি অন্যায় নিয়ে যদি প্রতিবাদ করি, সকালবেলায় ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ বডির মেম্বাররা বা ট্রেজারার বা ক্যাশিয়ার তিনি তো আমাকে ডেকে বলবেন কেন প্রতিবাদ করলে। আমি অন্য পাড়ার একটি বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে লিখে দেব। আমি আমার মতো করে সেফ জোনে নিজেকে রেখে প্রতিদিন যদি প্রতিবাদের ভাষা খুঁজতে চাই, তাহলে অন্যরা কেন প্রতিবাদ করছে না সেটাও তো আমি বলতে পারবো না। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই জন্যই বলতে চাইছি যে আসলে কি সবটাই ক্ষমতার লড়াই, সবটাই কে কখন কোথায় কোন জায়গায় ক্ষমতাবান। আবার আপনি যদি আপনার পাড়ায় ক্ষমতাবান হন, তাহলে দেখবেন যে কোনো অন্যায়ে আপনি একেবারে প্রকাশ্যে এসে বলছেন এটা কেন হলো, এটা কেন হলো। আপনি যদি দুর্বল হন পাড়ায়, নানা কারণে দুর্বল হতে পারেন, তাহলে আপনার কি সেই প্রতিবাদের ভাষা থাকে বা থাকবে? এই বিষয়গুলো নিয়ে আমরা যখন কথা বলছি তখন বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে তো তিস্তা পঞ্চায়েত নিয়ে আলোচনা না স্যার? না, একদমই না, আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলছি। এর আগের যে অনুষ্ঠানটি ছিল সেটিও অন্য আরেকটি বিষয় নিয়ে ছিল। আপনি হয়তোবা নাম্বারটা সেভ করা আছে মোবাইলে, টেলিফোন করেছেন, কিন্তু বিষয়টি একটু দেখে যদি টেলিফোন করেন ওই বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারবেন। আপনাদের আরেকবার একটু দেখাতে চাই যে ঘটনাটি নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করছি, ঘটনাটি কি ছিল, কেমন ছিল, দেখুন।
আমরা দেখাবো এই বিষয়গুলো আরেকবার আপনাদের, এই রোদন, এই হাহাকার, এই কান্না, এই চিৎকার শোনাবো আপনাদের। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছেন, আগে ফোন করেছিলাম। বলুন বলুন। সত্যি আপনি একটি কথা বলেছেন, প্রেসিডেন্ট ধমকাবে, সেক্রেটারি ধমকাবে, সত্যি আলোকিত যেটা হচ্ছে। আমি অন্যের কাজে প্রতিবাদ করব, বাচ্চারা থাকতে হবে, মানুষ নয়, মানুষ নয়। সত্যি আজকে যারা PB24 দেখেছে ওরা বুঝতে হবে PB24 কার জন্য করেছে, আমরা যে কতটুকু অন্যায় করি PB24 আমাদেরকে আলোকিত করছে। সত্যি দাদা, রামনগর কি হয়েছে আমি বলবো না, জয়নগর কি হয়েছে আমি বলবো কেন দাদা? সত্যি আলোকিত আলোকিত রেক্সেল কুর্নিশ কুর্নিশ কুর্নিশ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের আসলে বক্তব্যগুলো আপনারা কখনো গ্রহণ করেন, কখনো করেন না। কেউ কেউ গালাগালি করেন, সামাজিক মাধ্যমে ফেসবুকে আপনারা আমাদেরকে প্রকাশ্যে গালাগালিও করেন। সেগুলো চাইলেই পড়তে পারি, কিন্তু রুচিতে বাধে, কিংবা যেহেতু একটি সংবাদ মাধ্যমে আমরা যুক্ত বা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত এবং আপনারা এর সঙ্গে যুক্ত, আপনারা জানেন যে এগুলো আমরা চট করে বলতে পারি না, বা কেনই বা বলবো। আপনাদের রাগ, ক্ষোভ, অভিমান থাকতেই পারে, কিন্তু আসুন বিষয়গুলো নিয়ে কথা বলি, বিষয়গুলো নিয়ে প্রাণ খুলে কথা বলি, আমরা নিজেদের মতো করে বিষয়গুলো ভাগ করি। আমরা যদি দেখি হঠাৎ করে, দেখবেন রাস্তাঘাটে এক রিক্সা চালক, তিনি এক গাড়ি চালককে যদি হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় বা সামনে থেকে ধাক্কা দেয়, বা ধরুন ওই রিক্সা চালকের কোনো দোষ নেই, গাড়ি চালকের দোষ, কিন্তু গাড়ি চালক নেমে কষিয়ে ওই রিক্সা চালককে কখনো মেরে দেয়, কখনো তাকে নানা ভাষায় গালাগালি করে। কেন করে? কারণ আমরা বলি যে তিনি তো গাড়িওয়ালা, তিনি তো পয়সাওয়ালা, তার তো ক্ষমতা আছে, তিনি তো ক্ষমতাবান, রিক্সা চালক কি করতে পারবেন? কিন্তু আইন ওই রিক্সা চালক এবং ওই গাড়ি চালকের জন্য সমান। আইন, পুলিশ, প্রশাসন দুজনকে সমানাধিকার দিয়েছে। কে দোষী কে দোষী না সেটা আদালত বিচার করবে। আপনি কখনো কারোর গায়ে চট করে হাত তুলে দিতে পারেন না, আমি কখনো কাউকে মেরে দিতে পারি না, আমি কখনো আমার ক্ষমতা দেখিয়ে বা আমার প্রভাব দেখিয়ে কাউকে আঘাত করতে পারি না। আমি আইনের দ্বারস্থ হতে পারি, আমি পুলিশকে বলতে পারি, আমি প্রশাসনকে জানাতে পারি। এই আলোচনাগুলো নিয়েই কথা বলছি। আপনারা সহমত হতে পারেন, কেউ কেউ নাও হতে পারেন। যদি না হন, কি ব্যাখ্যায় আপনারা একমত নন আমাদের সঙ্গে, সেটাও আমাদের বলবেন, আমরা শুনতে চাইব। পঙ্কজ চক্রবর্তী 79 জেলা থেকে লিখছেন, এক কথায় অমানবিক আচরণ, আইনের দাড়িপাল্লা ক্ষমতাবানের হাতে, তার যথার্থতা একান্ত প্রয়োজন, নচেত ভয়াবহতা প্রবল। আমাদের আজকের এই আলোচনায় সোনামুড়া থেকে গৌতম নম লিখেছেন, আপনাদের নিউজ দেখাচ্ছে যে একজন শিক্ষককে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমরা আসলে প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারছি কিনা, নাকি যা বইয়ে আছে তা শুধু মুখস্থ করে বা কোন রকম ইনফরমেশন জেনে মনে রেখে শুধু সরকারি অথবা বেসরকারি চাকরি করতে চাইছি, যাতে জীবনটা কোনোভাবে বাঁচে। আমরা আসলে স্বশিক্ষিত হয়ে উঠতে পারছি কিনা। নিউজটা দেখে খুব কষ্ট হচ্ছে, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি। আমরা যেরকম সুন্দর সমাজ চাইছি সেরকম আমরা নিজেরা উদাহরণ হিসেবে করছি কিনা, এগুলো মনে হয় ভাবার সময় এসে গেছে। গৌতম বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এই আলোচনায় আপনারা যারা যুক্ত হন, বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, আমি বাদারঘাট রাম কলেজের সামনে থেকে বলছি, সুরজিৎ। বলুন। ভালো আছেন? ভালো আছি, বলুন। বলছিলাম দাদা, আপনার এই নিউজটা দেখলাম এবং খুবই দুঃখজনক ঘটনা। আর বলছি, যতদিন শিক্ষক আজ থেকে এই ব্যাচগুলো উঠিয়ে নিয়েছে, প্রতিদিন পর্যন্ত মানে যে বাচ্চারা রয়েছে, যে স্টুডেন্টরা রয়েছে, তারা জীবনে মানুষ হতে পারবে না। অল্প বয়সেই দেখবেন নেশার কবলে পড়ে যাবে। কারণ এই যে আপনার এটা তো ভয়ানক পরিস্থিতি চলছে, শিক্ষকের হাত থেকে এই জিনিসটা উঠিয়ে নেওয়াটা মানে ওদেরকে প্রশ্রয় দেওয়া। আর এটার পরিবর্তে এখন সমাজের মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা, যে কি হারে চলছে, কি হচ্ছে কি না। আমরা বিষয় থেকে দূরে সরতে চাইছি না দাদা, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি, একেবারেই অন্য আরেকটু বিষয় নিয়ে কথা বলছি। আপনি আপনার মতামত জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। গীতা দেবনাথ লিখেছেন, ছি ভাবতে লজ্জা লাগে। এদিকে সুদীপ নাথ তিনি লিখেছেন, ক্ষমতার অলিন্দে থাকা লোকজন সাপের 5 পা দেখছে আর কি, একদিন না একদিন গণবিদ্রোহ দেখা দিলে তার জন্য কে দায়ী হবে?
সমীর সাহা লিখেছেন, এ কোন রাজ্যে বসবাস করছি আমরা যেখানে মানবতা বলতে কিছুই নেই। আমি ঠিক একমত নই। আমরা এ রাজ্যে বসবাস করছি আর এই রাজ্যে মানবিকতা নেই, সব উধাও হয়ে গেছে, আইন প্রতিদিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এমনটা নয়। আমার মনে হয় ঘটনাগুলো ভিন্ন 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 রূপ নেয়। কোথাও কোথাও আমরা দেখছি অপরাধ হচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিচ্ছে, ধরা পড়ছে, আইনের দ্বারস্থ হচ্ছে। না হলে আদালতে প্রতিদিন কিসের এত ভিড় হয়? যদি সব অমানবিক হতো আর সব ভেঙে চুরমার হয়ে যেত, তাহলে পুলিশ প্রতিদিন কাদের গ্রেফতার করে? সুতরাং আমার মনে হয় আর একটু বিচার, বুদ্ধি, বিবেচনা, বিবেক ইত্যাদি নিয়ে আমরা বাঁচি। এই সমাজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, এই সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা চট করে এই সমাজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। এই সমাজকে আমরা এই না সেই না বলতে পারবো না। আমাদের বাঁচার অধিকারগুলো জানতে হবে, বাঁচার আইনগুলো সম্পর্কে জানতে হবে, পরবর্তী প্রজন্মকে বলতে হবে কি কি নিয়ে আমরা বাঁচতে চাই। আসলে আমি, আপনি, আমরা কি চাই, আমাদের কি দরকার, কি প্রয়োজন, এটা হচ্ছে মূল বিষয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের একটু দেখাই। দেখুন এই দৃশ্যগুলো, একটু দেখুন, আপনাদের দেখাতে চাই আমরা। বন্ধু আছেন, একটু কথা বলে নিই ফাঁকে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রাকেশ সরকার বলছি। বলুন। নমস্কার। বলুন, শুনছি। বলছি যে শিক্ষকটার যে মারধর করে শিক্ষকটাকে মৃত্যু হলো, কিন্তু এটা একদম সমাজের কাছে নিন্দনীয়। কি বলবো, একদম। কারণ শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে সমাজের কারিগর বলতে গেলে। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু তৈরি হয় একমাত্র শিক্ষক তৈরি করতেছে। কিন্তু এই শিক্ষকের সাথে যে অন্যায় অবিচার হলো, এটা একদম খুবই জঘন্য, খুবই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। মিঠুন সাহা লিখেছেন, সম্পূর্ণ অমানবিক ঘটনা, এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুকুমার দাস লিখেছেন, মানবিকতা হারিয়ে গেছে। ভিক্টর চক্রবর্তী লিখেছেন, আজকাল বাড়ি ঘরেও থাকা যাচ্ছে না। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের শোনাই আরো একবার যেতে যেতে যে আসলে কি পরিস্থিতিতে আমরা এই বিষয়টি আপনাদের দরবারে নিয়ে এসেছিলাম। আমরা ভালো থাকি সবাই, আসুন সবাই রাজ্যকে, সরকারকে, পুলিশকে, প্রশাসনকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিই। কোথায় কখন কি হচ্ছে সেটা থানাকে জানাই, পুলিশকে জানাই, প্রশাসনকে জানাই। ব্যবস্থার জন্য অপেক্ষা করি। আইন নিজেদের হাতে তুলে নেওয়া কোনো বৃহৎ কাজ নয়। ক্ষমতাবান হতে পারি আমি বা আপনি, আমাদের কাছে অর্থ থাকতে পারে, কিন্তু তার জন্য আমরা যদি ঠিক এইভাবে আইনকে নিজেদের হাতে তুলে নিই, সেটা অন্যায় হবে। ভালো থাকি সবাই মিলে, সবাই সবাইকে দেখে রাখি। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখি। সেটাই মূল অঙ্গীকার হোক আসন্ন স্বাধীনতা দিবসেরও। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা। তবে আমরা চেষ্টা করব যেতে যেতে যদি আরেকবার আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে পারি, যদি এই দৃশ্যগুলো আপনাদের সত্যি অর্থেই কোনো বার্তা দিয়ে যেতে পারে। দেখুন। অভিজিৎ দে, ইংলিশের পিজিটি টিচার। 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে নিয়ে যান। এখানে ওনার লোক একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচন্ড পরিমাণে, বৃদ্ধের প্রচন্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং এখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এখান থেকে পরের দিন কোর্টে তুলছে, কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লোক ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম।
পরে থেকে না দিয়েছে যে আমরা জীবিত নিয়ে গেছি, জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। ওটাই মনে আমি সুষ্ঠু বিচার চাই। আর যে পরিমাণে তার শরীরে আঘাত করা হয়েছে দেখে সবাই বুঝতে পারছে। সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে যেভাবে হত্যা করা হয়েছে এটার বিচার চাইছি। এই লোকটা এই গাড়ি বেড়ায় ঘুষাইছে এই লোকটা, হাত দিয়া ঘুষাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ার বাবে মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া আয়নাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আমার লোকটা দৌড়াই আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। গাড়ি কথা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা তার হাত বাড়ি। জামাইরে তারা বাড়ি ধরে নিচে নিয়ে যাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে আমনে জামাই আমনা বাইরাছে, আমনে আয়েন অক্ষণে। আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে ঠিক আছে, আমি গেছি লগে লগে। আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে সবাই যেমনে পারতাছে এমনে। নাম জানি না আমি, তারা কেটে কেটে আইডি চেয়ার আইডি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে। আমি তো নাম দি জানি না, আর এই 2টা নাম ওই জানি, জানি না।